হ্যালো বন্ধুরা, নোটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো ইতিমধ্যেই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসার কাজ শুরু হয়ে গেছে। তো প্রথমত বলে রাখি, আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম কিন্তু কোনো অনলাইন আবেদন হবে না, সবাইকে কিন্তু অফলাইনেই এটা করতে হবে। তো এই মতো অবস্থায় তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে, কোথায় কি লিখবে এবং গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলের লোকেদের সুবিধার্থে আমি একটি ফর্ম ফিল আপ করে তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্য রয়েছেন যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। তো চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে ফর্ম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। দেখো, প্রথমেই কিন্তু তোমাদের ডেটটা লিখতে হবে, কোন ডেটে তোমরা ফর্মটা জমা করছো সেই ডেটটা লিখতে হবে। এরপর দেখো নিচে বলা আছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে দেওয়া আছে প্রথমে আধার কার্ড নম্বর, এখানে অ্যাপ্লাইকারীর আধার কার্ড নম্বর দিতে হবে। এরপর অ্যাপ্লাইকারীর নাম লিখতে হবে। দেখো এখানে আমি সুজিত দাস দিয়েছি, তো তোমরা যে অ্যাপ্লাই করবে তার নাম দিয়ে দিবে। এরপর পাশে বলেছে রেশন কার্ড নম্বর, এখানে অ্যাপ্লাইকারীর রেশন কার্ড নম্বরটা কিন্তু দিতে হবে। একটু নিচে দেখো লেখা আছে ক্যাটাগরি, তো তোমাদের রেশন কার্ড কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখতে হবে। AYY, SPHS, PHS, আরও অনেক রকমের ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো PHS আমি টিকমার্ক করেছি। এরপর দেখো নিচে লেখা আছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। তো আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা তোমাদের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে। এরপর পাশে দেখো লেখা আছে জেন্ডার, তো জেন্ডার যার যেটা জেন্ডার সে সেটা দিবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আমি মেলে করেছি। এরপর পাশে লেখা আছে ডেট অফ বার্থ, অ্যাপ্লাইকারী ডেট অফ বার্থটা লিখবে। একটু নিচে দেখো লেখা আছে ফুল অ্যাড্রেস, এখানে কিন্তু ফুল অ্যাড্রেস তোমাদের লিখতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সম্পূর্ণটাই কিন্তু এখানে তোমাদের ডিটেলসে লিখতে হবে। দেখো নিচে লেখা আছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টে কিন্তু আমি মালদা লিখেছি, তোমরা যার যেটা ডিস্ট্রিক্ট সে সেটা লিখবে। এরপর পাশে আছে ব্লক, ব্লক যার যেটা সে সেটা লিখবে। এরপর পাশে আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, শহরে থাকলে ওয়ার্ডের নাম লিখবে। এরপর নিচে আছে দেখো ফ্যামিলির হেড নেম, তো এখানে আমি সুজিত দাস দিয়েছি, যার ফ্যামিলি হেড নেম যেটা আছে সে সেটা দিবে। আর টোটাল ফ্যামিলির মেম্বার এখানে লিখতে হবে, আমি 5 জন লিখেছি, তোমাদের যত ফ্যামিলি মেম্বার থাকবে সেটা লিখবে। আর একটা কথা বলে রাখি, বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, কারণ প্রত্যেকেরই একটা একটা করে কার্ড হবে। এরপর পাশে বলেছে প্যান কার্ড নম্বর, এখানে কিন্তু আবেদনকারীর প্যান কার্ড নম্বর এখানে দিয়ে দিতে হবে। এরপর একটু নিচে বলেছে এখানে বাড়িতে যদি তোমাদের কোনো 18 বছরের উপরে কোনো সদস্য থাকে তার এপিক নম্বর মানে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে। এরপর বলছে এসি নম্বর, মানে তুমি কোন বিধানসভায় ভোট দিয়েছো সেই বিধানসভার নাম্বারটা, আমি এখানে 13 লিখেছি। এরপর পাশে আছে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর, এগুলো তোমরা কিন্তু তোমাদের ভোটার লিস্টের তালিকাটা বের করলেই ওখানেই পেয়ে যাবে। এরপর নিচে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড যে 17টা ডিজিট নাম্বার থাকে সেই 17টা ডিজিট নাম্বার এখানে বসাতে হবে, যদি থাকে দিবে, নয়তো লাগবে না। প্রথমেই আমি বলেছিলাম গ্রামের লোকেদের জন্য আলাদা ফিল আপের জায়গা থাকবে এবং শহরে যারা বাস করে তাদের জন্য আলাদা থাকবে। তো গ্রামে যারা বাস করে তারা ফিল আপ করে রুরালে এবং যারা শহরাঞ্চলে থাকে তারা ফিল আপ করবে আরবানে। চলো দেখে নেওয়া যাক গ্রামের লোকেদের জন্য কি কি প্রযোজ্য রয়েছে। তো দেখো এখানে প্রথমে কিন্তু বলেছে তোমার বাড়িতে যদি একটাই কাঁচা ওয়াল থাকে বা একটাই কাঁচা ছাদ থাকে তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করবে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটার বেশি ছাদ রয়েছে, কাঁচা ছাদ, তো আমরা তার জন্য নো করে দেব। তো এরপর বলেছে তোমার বাড়িতে যদি 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো লোক থাকে তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করে দিবে। আমি এখানে ইয়েস করেছি। এরপর দেখো আছে পরে যেটা লেখা আছে সেটা আছে তোমার বাড়িতে যদি কোনো মেয়ে হেড হয়ে থাকে বা বাড়িতে ইনকাম করার মতো 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো পুরুষ অ্যাডাল্ট পুরুষ না থাকে তাহলে তুমি ইয়েস করবে, নয়তো তুমি নো করে দিবে। এরপরের পয়েন্ট বলছে তোমার বাড়িতে যদি কোনো প্রতিবন্ধী থাকে এবং বাড়িতে ইনকাম করার মতো কোনো ছেলে না থাকে, কোনো পুরুষ না থাকে তাহলে তুমি কিন্তু ইয়েস করবে, আর যদি থাকে তাহলে তুমি নো করে দিবে। এরপরের পয়েন্ট বলেছে তোমরা যদি SC ST হও তাহলে তোমরা ইয়েস করবে, নয়তো নো করবে। নিচের পয়েন্ট বলেছে তোমার পরিবার যদি ভূমিহীন হয়, দিনমজুর করে এবং শ্রম করে ইনকাম করে তাহলে তুমি ইয়েস করবে, আর যদি জমি থাকে তাহলে তোমরা নো করবে। এরপরের পয়েন্ট বলেছে
তুমি যদি ভিক্ষা করে খাও, যদি তোমার কোনো কিছু না থাকে তাহলে তুমি ইয়েস করবে, আর না হলে নো করবে। এরপরের পয়েন্ট বলেছে তুমি যদি মল পরিষ্কার করো তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করবে। এরপরে পয়েন্ট, তুমি যদি আদিবাসী হও বা আদিম উপজাতি গোষ্ঠী হও তাহলে তুমি ইয়েস করবে, নয়তো নো করবে। এখানে দেখো সবার শেষ পয়েন্ট যেটা বলেছে, যদি তুমি ঋণ নিয়েছো, ঋণ দিতে পারছো না, বা তুমি আইনত মুক্তিপ্রাপ্ত শ্রমিক, তাহলে কিন্তু তুমি ইয়েস করবে আর নয়তো নো করবে। দেখো এতক্ষণ যেটা ফিল আপ করলাম রুরাল, সেটা কিন্তু শুধু গ্রামের লোকের জন্যই প্রযোজ্য ছিল। এরপর আরবান করব, এটা কিন্তু শহরে যারা বাস করে তারাই কিন্তু এটা ফিল আপ করবে। তো দেখি চলো কি কি আছে এখানে। তো প্রথমেই কিন্তু এখানে বলেছে তুমি যদি আবর্জনা পরিষ্কার করো বা আবর্জনা পরিষ্কার করে জীবিকা নির্বাহন করো তাহলে কিন্তু তুমি ইয়েস করবে, আর না করলে সেটা নো করবে। এরপরের পয়েন্ট বলেছে তুমি যদি ভিক্ষা করে খাও তাহলে তুমি ইয়েস করবে, আর নয়তো নো করবে। দেখো এরপরের পয়েন্ট বলেছে তুমি যদি স্ট্রিট ভেন্ডার হও, কোবলার হও, হকার হও, এই রকমের কোনো ধরনের কাজ করে থাকো তাহলে কিন্তু তুমি ইয়েস করবে, আর নয়তো কিন্তু নো করবে। এরপর বলছে তুমি যদি কনস্ট্রাকশনের ওয়ার্কার হও, লেবার হও, কিংবা প্লাম্বার হও তাহলে ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। এরপরে পয়েন্ট বলেছে তুমি যদি ঝাড়ুদার হও কিংবা পরিষ্কার করার কাজ করো তাহলে তুমি ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। এরপরে পয়েন্ট বলেছে তুমি যদি বাড়িতে কাজ করো, যদি তুমি কোনো কারিগরি শিল্পে কাজ করো বা হস্তশিল্পের কোনো কাজ করো বা দর্জির কোনো কাজ করো তাহলে তুমি কিন্তু ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। এরপরের পয়েন্ট বলেছে তুমি যদি ড্রাইভার হও, কন্ট্রাক্টর হও বা ড্রাইভারের হেল্পার হও, এই ধরনের যদি কোনো কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস করবে, নয়তো কিন্তু নো করে দেবে। এর নিচের পয়েন্ট বলেছে যদি তুমি কোনো শপে কাজ করো বা হেল্পার হও বা ডেলিভারি বয় বা ডেলিভারি করো, এরকম ধরনের কোনো কাজ করো তাহলে তুমি কিন্তু ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। এরপরে পয়েন্ট বলেছে তুমি যদি ইলেকট্রিশিয়ানের কাজ করো কিংবা মেকানিক্যালের কোনো কাজ করো কিংবা রিপেয়ারিং সার্ভিসের কোনো কাজ করো, এরকম ধরনের কাজ করলে তুমি ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। এরপর বলছে তুমি যদি ধোপা হও কিংবা চৌকিদারি হও তাহলে তো কিন্তু তোমাকে ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করতে হবে। তারপরে নিচে দেখো লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন, এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। উপরে ছিল গ্রামের লোকেদের জন্য, নিচে আরবান শহরের লোকেদের জন্য, কিন্তু এরপরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে। তাই দেখো এরপরে কি বলা হয়েছে। এখানে বলেছে তোমার বয়স যদি 70 হয় তাহলে তুমি ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। তারপর বলেছে তোমার বাড়িতে যদি কেউ আশার কাজ করে বা AWWH এরকম জাতীয় কোনো কাজ করে থাকে তাহলে তুমি কিন্তু ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। একটু নিচে দেখো বলেছে তোমার ফ্যামিলিতে যদি প্রতি বছর 8 লাখ টাকার বেশি ইনকাম হয় তাহলে কিন্তু তুমি ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। তারপরে বলেছে ফ্যামিলির কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স ফাইল করে তাহলে কিন্তু তোমার ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করতে হবে। এরপর বলেছে SIR 2026-এর লিস্টে তোমার নাম যদি বাদ পড়ে থাকে বা কোনো কারণে বাদ হয়ে যায় তাহলে কিন্তু ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করতে হবে। এরপরে পয়েন্ট বলেছে তুমি যদি SIR এর জন্য অ্যাপ্লাই করেছো তাহলে তোমাকে ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করতে হবে। এরপরে পয়েন্ট বলেছে তুমি যদি CAA অ্যাপ্লাই করেছো তাহলে ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। তারপরে পয়েন্ট বলেছে তুমি যদি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছো আর তোমার নাম যদি ডিলিট হয়ে যায় তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করবে। এখানে দেখো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু এখনও ফিল আপ চলছে, তাই তোমরা কিন্তু সবাই নো করে দিবে। এরপর দেখো লাস্ট পেজে বলেছে এখানে তোমাদের কিন্তু টিকমার্ক করতে হবে। এখানে বলা হয়েছে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে। তারপর এদিকে পাশে দেখো অ্যাপ্লাইকারীর সিগনেচার লাগবে, যে আবেদন করবে তার সিগনেচারটা কিন্তু লাগবে। তারপর নিচে দেখো কেচির মতো দেওয়া আছে, এটা কিন্তু রিসিভ কপি, তোমাদের রিসিভ করতে হবে এটা। এখানে আধার কার্ড নম্বর দিতে হবে, অ্যাপ্লাইকারীর নাম লিখতে হবে, রেশন কার্ড নম্বর দিতে হবে, তারপর জেন্ডার লিখতে হবে, ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই দিতে হবে। নিচে যেটা আছে এটা অফিসিয়াল ইউজ করবে। এরপর দেখো নিচে আছে আর একটা ফর্ম, তোমাদের বাড়িতে যদি 70 বছরের বয়সী কোনো বয়স্ক লোক থাকে তাদের ফর্ম কিন্তু আলাদা থাকবে। সেম একই প্রসেসে ফিল আপ করতে হবে, আগের প্রথম পেজটা যেভাবে ফিল আপ করছি এটাও সেম একইভাবে ফিল আপ করতে হবে। এটা দেখবো আমরা শেষের পেজটা কি বলছে। দেখো এখানে কিন্তু শেষের পেজটা একই রকম বলছে, তুমি যদি 2026-এ যদি তোমার নাম SIR থেকে বাদ পড়ে কোনোভাবে বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করতে হবে। এরপর বলছে তুমি যদি SIR-এ অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাকে কিন্তু
ইয়েস করতে হবে, নয়তো নো করতে হবে। এরপর বলছে তুমি যদি CAA অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাকে ইয়েস করতে হবে, নয়তো নো করতে হবে। এরপর নিচে সেমভাবে তোমাদের টিকমার্ক করতে হবে। এখানেও বলা হয়েছে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে। সেমভাবে এখানে সিগনেচার করতে হবে। আর নিচে যেটা আছে সেটা অফিসিয়ালি ইউজ করবে, তোমাদের কোনো কিছু করতে হবে না। আশা করি ফর্মটাতে কোথায় কি লিখতে হবে, কীভাবে ফিল আপ করতে হবে তোমরা সবটা বুঝতে পেরেছো।